নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। অনেকদিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো। সেদিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে। রেললাইন বসেছে মাঠের ওপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহালক্ষর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন কুলি মজুরের ভিড়, ধুমধাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। চালা ঘর ও তাঁবু চারিধারে। ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে, তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের ও টেলিফোনে তার খাটানো হবে। ইট বোঝাই কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি রাস্তাগুলোর ওপরে। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উঠছে বাতাসে। এ কি হলো? আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যি তা নেই। তার বদলে আছে কতগুলো তাঁবুর সারি, ইট খোলা পাথরের কয়লার স্তূপ, চুনের ঢিবি, কাঠের ঢিবি, লোকজনের হইচই, লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট্ট স্টেশনে নেমেছি। গরুর গাড়ি চড়ে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশে একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ। হঠাৎ দেখি এই অবস্থা তার। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসতে বোধ হয়। কত দূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে, ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদে পোতা, হাঁসখালির চড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন। আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালায় হেডমাস্টারি করেছিলেন তা আমি বলতে পারবো না। গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার এক পাশে সেকেলে তত্ত্ব পোষেছিল তার বাসা। দেওয়ালে তার হুকো ঝুলত পেরেকের গায়ে, বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানোটি আলতো করে ঝোলানো থাকত। আর থাকত তত্ত্বপোষের নিচে একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তোরঙ্গ, একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটাই বেশি করে মনে আছে, একগাছা তেলে জলে পাকানো বেত। উমাচরণ মাস্টার আবার বই লিখতেন। আমি তখন অল্প বয়স্ক। লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। তবু মাস্টার মশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন, তখন আমরা ক্লাসশুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গোপযুক্ত বসন্তের দাগাকা পৌর মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। হ্যাঁ, তার বইয়ের নাম ছিল আক্কেল গুরুম। তিনি বলতেন প্রহসন। আমার যা বয়স তখন, তাতে আক্কেল গুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না। মনে আছে, বইয়ের মধ্যেও একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয়। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে
গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন, উমাচরণ বাবু, আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলেছিলাম, গিরিশ ঘোষকে পণ্ডিত মশাই? উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, হুম, গিরিশ ঘোষ জানো না? কি বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি। কি উত্তর দেব যখন সত্যিই জানি নে গিরিশ ঘোষকে, নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেন। প্রত্যেক ছাত্রের বাড়িতে একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বাকি? 7 আনা। নাও, একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম 9 আনা, পয়সা ফেরত দিলি নে? না পিসিমা, মাস্টার মশাই বই একখানা দিয়েছিলেন তার বদলে। কি বই? আক্কেল গুরুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সে বই আনতে গেলি? যেমন পোড়ামুখ মাস্টার তেমনই পোড়ামুখ ছেলে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুরুম। কেষ্টের শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বরং। ও বই ফেরত দিয়ে আয়। সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না, এ হলো প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? সে কে আবার? আমাদের গায়ে তো ও নামে কেউ নেই। দুর্গাপুরের লোক নাকি? সে তুমি বুঝবে না, তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বলতেন, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গলা টিপলে দুধ বেরোয় উনি জানেন। ফাজিল কোথাকার, ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কালো বই ফেরত দিয়ে কেষ্টের শতনাম আনতে পারিস তো ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি, যা। একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুলে মাস্টারি করেছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল, আপনার বয়স কত মাস্টার মশাই? কেন রে? তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায়। এই বয়সও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন? আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টার মশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। আমি বললাম, কেন রে? উনি চালতা বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন, বোধহয় লেখেন, কবি মানুষ কি না। আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতা বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুলের গাছের ছায়ায় দিনমনেই সন্ধ্যার মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। বাগান পার হয়েই একটা ছোট মাঠ। উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায়ায় আশ্রয়ের একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর ওপর। আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়েই দেখতে লাগলাম তিনি কখনো উপুড় হয়ে কি লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। সতু সসম্ভ্রমে চুপি চুপি বললে, দেখলি, কবি মানুষ। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম।
এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। মনে আছে, শেওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ। তলায় বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল। সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে। উমাচরণ মাস্টারের বয়স তখন কত? আমার মনে হয় 40-এর ওপর, কারণ আমার মায়ের বড় ভাই আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টার মশাইকে দাদা বলে ডাকতেন। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম। একজন কবি বটে, উনি ঠিকই বলেছেন। বড় বড় লেখকরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না। বছরখানেক কাটল। আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারির পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। 4টি ছেলে, মনে আছে, চকতিদের কানাই, আমি, সতু ও সারদা। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। তখন শাবলতলার মাঠে ঝাঁঝা করছে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ, শেওড়ার ডাঁটা আর বনতুলসীর জঙ্গল। ধুধু করছে মাঠ, যেন সমুদ্রের মতো। কুল কিনারা নেই কোনো দিকে। এত বড় মাঠ কখনো দেখিনি। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ। কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মধ্য দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টার বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা, তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড় গামছা ও কাঁথা আছে। থাকতে হবে নাকি হোটেলে। আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টার মশাই বললেন, দেখো তো কুল হয়েছে কিনা। সতু দেখে বললে, কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যায় না। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুটলিতে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে। আমি চাইতে গেলাম, কানাই বললেন নেই। আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপুটি করে মাঠের মধ্যে বনতুলসীর জঙ্গলে খেলা করতে লাগলাম। কি সুন্দর যে লাগছিল। ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই। এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি। ওদের কেমন লাগছিল জানি না। আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যের রূপকথার জগতে এসে পড়েছি। তুলসী মঞ্জুরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোনো সুদূরের ইঙ্গিত। যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উকি দেয়। আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম। ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব। এখানে ওখানে বেলে জমিতে খেকশিয়ালের গর্ত। রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলুচটাকা আর তিত্তিরাজ গাছে। জনমানুষের বাসা নেই। একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না। যেন এ জগতে মানুষের বাসা নেই। শুধুই বনজোপের শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে
এ দেশে চলে যাও। লেখাপড়ার বিরক্তির বাধ্যতা এখানে নেই। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এ দেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ। এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্য দিনরাত্রিব্যাপী খেলা আর অবকাশের মধ্য ওর স্থান নেই আদৌ। বেলা পড়ে এসেছে। হঠাৎ সতু বললে, হ্যাঁ রে, মাস্টার মশাই কোথায় রে? আমি বললাম, কেন, কুলতলায় নেই? কতক্ষণ তো তাকে দেখছি নে, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে? 2 ঘন্টার উপর তো এখানে আছি, গাড়ি ধরতে হবে না? আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা, এই তো বেশ আছি। উচ্চ প্রাইমারির পরীক্ষার বিভীষিকার মধ্যে নাইবা গেলাম। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ার নাকি নানা গোলমাল। খাতায় লিখে পরীক্ষা হয়, গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে। একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই। বলা বলি করলেই মহাকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। তিনি জেলেও দিতে পারেন, জরিমানাও করতে পারেন। একটু ফিসফাস করবার জোর নেই সেখানে। নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে। কি ভীষণ পরিমাণ ছাত্র জীবনের। সত্যি বলছি, শাবলতলার মাঠ দেখবার পরে, এখানে এসে এই 2 ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলিভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। পরীক্ষা দিয়ে কি হবে? কানাই এসে বললে, আমরা যাব কখন? মাস্টার মশাই কোথায়? সত্যি তো, তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল। সতু ডাকতে লাগলো, ও মাস্টার মশাই, মাস্টার মশাই। কোনো সাড়া নেই। সতু ভীতু মুখে বললে, বাগে নিয়ে গেল নাকি রে? কানাই বললে, দূর, এখানে মানুষকে কো বাঘ থাকে? না, নেই, তোকে বলেছে। তবে গেলেন কোথায়? আমি বললাম, তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি। এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বললে, শীঘ্রই আয়, শীঘ্রই আয়, দেখে যা। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে রে, বেঁচে আছেন তো? কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চলল। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কুচো ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন, এমনকি আপন মনে ফিক ফিক করে হাসছেনও। যে কেউ দেখলে বলবে উদ্যম পাগল। অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি। অমনভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি। সতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললে, মাস্টার মশাই একজন আসল কবি। সারদা ওর মতে মত দিয়ে বললে, ঠিক তাই। কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি। কানাই একটু পরে বলল, কিন্তু ভাই, সন্ধ্যা হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে। সে 2-1 আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করল। সতু চুপি চুপি বললে, এই আসতে। সারদা বললে, হ্যাঁ, আসতে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা। বাগে ধরুক সব শুদ্ধ। বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার
চমকে পেছন ফিরে চাইলেন। সারদা বললে, আসুন মাস্টার মশাই, সন্ধ্যার দেরি নেই যে, স্টেশন এখনো অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। অপ্রতিভ ভরে হাসি এসে বললেন, তাই তো, বেলা গেছে দেখছি, চলো চলো। তারপর পেছন দিকে চেয়ে বললেন, জায়গাটা বড় চমৎকার না? সতু সশ্রদ্ধেয় সুরে বললে, ওখানে কি করছিলেন মাস্টার মশাই? কি আছে ওখানে? উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, সে কি তুই বুঝবি? সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটাতে, কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? আমারও চোখে যে এই অপরাহ্নের এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে। মাস্টার মশাইয়ের কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটাতে, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে। উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ। প্রায় ৩০-৩২ বছর আগের কথা সেসব। উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি। তাতে কিছু আসে যায় না, যশোভাগ্য সকলের কি থাকে। আজ এত বছর পরে শাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে সে শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, মুছে গিয়েছে সে সৌন্দর্য, সে নির্জনতা। উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল।